আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী 24শে মে ভারত সফরে যাচ্ছেন। এমন খবর আমরা গত 10ই মের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। তবে নতুন এবং সবচেয়ে চমকপ্রদ খবর হলো দিল্লি সফর শেষে মার্কো রুবিও একদিনের ঝটিকা সফরে কলকাতাও যেতে পারেন। যদি তিনি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সফরে যান, তবে সেটি হবে হিলারি ক্লিন্টনের পর দীর্ঘ 14 বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কলকাতা সফর। ঘটনা কিন্তু এখানেই শেষ নাই। গত 12ই মে বেশ নাটকীয়ভাবে এবং প্রথা ভেঙে গুয়াহাটিতে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ও ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর। এ নিয়ে ভারতের কূটনৈতিক পাড়ায় এখন তুমুল শোরগোল আর চুল চেরা বিশ্লেষণ চলছে। প্রশ্ন হলো, মার্কিন প্রশাসনের কাছে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলো হঠাৎ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? অথচ 2012 সালের সফরে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ঢাকা হয়ে কলকাতা গিয়েছিলেন। মমতা ব্যানার্জির সাথে তিস্তা চুক্তি নিয়ে মধ্যস্থতার চেষ্টাও করেছিলেন। তাহলে মার্কো রুবিও এত কাছে এসেও এবার ঢাকায় কেন পা রাখছেন না? তবে কি মার্কিনদের কাছে ঢাকার ভূ রাজনৈতিক গুরুত্ব কমে যাচ্ছে, নাকি 2026-এর নির্বাচনের পর গঠিত ঢাকার নতুন সরকারের কাছ থেকে ইতিমধ্যেই বিলিয়ন ডলারের বাণিজ্যিক ও সামরিক সুবিধা নিশ্চিত করে ফেলেছে ট্রাম্প প্রশাসন, যার কারণে আলাদা করে ঢাকা আসার আর প্রয়োজন দেখছে না রুবিও? নাকি দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে বাংলাদেশের চাইতেও ভারতের এই সীমান্ত রাজ্যগুলোকে এখন বেশি ট্রাস্ট করছে ট্রাম্পের পররাষ্ট্র দপ্তর? নাকি বাংলাদেশের সাথে আকসা ও জিসুমিয়া চুক্তি করতে পারলে বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর ক্ষেত্রে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোই এখন ট্রাম্পের পররাষ্ট্র দপ্তরের সবচেয়ে বড় কনসার্ন হয়ে গেছে? প্রশ্ন উঠছে, বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটনের আসল ছকটাই বাকি। দীর্ঘ 14 বছর পর মার্কিন কূটনীতির এই আকস্মিক ইউটার্ন এবং সীমান্ত রাজ্যগুলোর দিকে ট্রাম্প প্রশাসনের এই বিশেষ নজরদারির পেছনের আসল রহস্য কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট হিসেবে মার্কো রুবিওকে বলা চলে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে শক্তিশালী ক্যাবিনেট মন্ত্রী। ক্ষমতার প্রোটোকলে চতুর্থ স্থানে থাকলেও মার্কিন বিশ্ব রাজনীতি ও কূটনীতির কারণে তার পদটি অত্যন্ত প্রভাবশালী। মার্কিন পররাষ্ট্রনীতি, বিশেষ করে চীনকে প্রতিহত করা, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকট সামলানোর পুরো চাবিকাঠি মার্কো রুবিওর হাতে। ট্রাম্পের প্রশাসনে তার কথার ওজন অনেক বেশি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এই মার্কো রুবিও আগামী 24 থেকে 26শে মে ভারত সফরে যাবেন। দিল্লিতে তিনি একাধিক বৈঠকে যোগ দিবেন। তার মধ্যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক তো থাকছে, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারতকে নিয়ে গঠিত কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনও থাকছে। ইরান যুদ্ধের আবদে ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার জন্য এই সম্মেলনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। কূটনীতিকদের মতে রুবিওর এই আসন্ন ভারত সফর শুধু আঞ্চলিক স্তরেই নয়, সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। দৈনিক আনন্দবাজার সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এত গুরুত্বপূর্ণ একটি সফরের ফাঁকেও রুবিও একবার কলকাতা ছুঁয়ে যাবেন বলে মার্কিন সূত্র দাবি করছে। দৈনিক আনন্দবাজার পত্রিকা মার্কো রুবিওর এই সফরকে প্রতীকী অর্থে রামের বনবাস থেকে ফেরার সাথে তুলনা করেছেন। দৈনিকটির খবরে বলা হয়েছে, মাত্র কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামপন্থী সরকার গঠিত হয়েছে। আর এরই মধ্যে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে এই রাজ্যের গুরুত্বের প্রশ্নে রামচন্দ্রের বনবাসের মেয়াদ সংক্রান্ত হিসাব প্রাসঙ্গিক হয়ে উঠছে। 14 বছর বনবাসে ছিলেন রাম, তারপরে অযোধ্যায় ফিরেছিলেন। পশ্চিমবঙ্গের ঠিক 14 বছর পরে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অতিথির আগমনের সম্ভাবনা তৈরি হয়েছে। শেষবার কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা সফরে গিয়েছিলেন 2012 সালের মে মাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের বয়স তখন ছিল বছর 3। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কলকাতায় গিয়ে মমতার সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেছিলেন।
আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে ঝুলে থাকা তিস্তা চুক্তি এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। হিলারির সেই কলকাতা সফরের পর থেকে আর কোনো শীর্ষ মার্কিন কর্তাকে পশ্চিমবঙ্গ সফরে যেতে দেখা যায়নি। গত 14 বছরে বিশেষ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রথম ও তৃতীয় বিশ্বের প্রায় সব রাষ্ট্রের শীর্ষ নেতাদেরই বারবার ভারত সফরে আসতে দেখা গিয়েছে, কাউকে একবার কাউকে একাধিকবার। এই সময়ের মধ্যে ভারতে কখনো G20 শীর্ষ সম্মেলন হয়েছে, কখনো ব্রিক্স শীর্ষ বৈঠক হয়েছে, কোনো কর্মসূচি দিল্লিতে হয়েছে, কোনোটি আহমেদাবাদে, কোনোটি মুম্বাইয়ে, এমনকি কোনোটি তামিলনাড়ুর মহাবলীপুরমেও হয়েছে। কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গ বাদ থেকে গিয়েছে। তাও ভারতীয় গণমাধ্যমের কাছে বিষয় হলো মার্কো রুবিও কেন হঠাৎ করে কলকাতায় যাচ্ছেন। দর্শক, 2012 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন যখন কলকাতায় পা রেখেছিলেন, তখন তিনি বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে কলকাতা গিয়েছিলেন। 2012 সালের 4 মে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং 6 মে বাংলাদেশ সফর শেষে কলকাতা যান। সে সময় প্রকাশিত বিবিসি বাংলার খবর থেকে জানা যাচ্ছে, ওই সফরে ঢাকায় এসে প্রেস কনফারেন্সে প্রকাশ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন গ্রামীণ ব্যাংকের পক্ষে ওকালতিও করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কর্মকাণ্ড যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হতে পারে সেটা নিশ্চিত করা জরুরি। যার অর্থ হলো হিলারি সেবারের ঢাকা সফরের মূল লক্ষ্য হয়েছিল ডক্টর ইউনূসকে সাহায্য করা, আর তার কলকাতা সফরের মূল কেন্দ্রবিন্দু দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দীর্ঘ 14 বছর পর 2026 সালের মে মাসে এসে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন আবার কলকাতায় আসার ছক কষছেন, তখন সমীকরণটি সম্পূর্ণ উল্টে গেছে। রুবিও এত কাছে এসেও এবার ঢাকায় পা রাখছেন না। তাহলে কি মার্কিনীদের কাছে ঢাকার ভূ রাজনৈতিক গুরুত্ব একেবারেই কমে গেছে? আসল সত্য হলো, ট্রাম্প প্রশাসনের কাছে ট্রানজিশনাল ডিপ্লোম্যাসি বা ব্যবসায়িক কূটনীতির কারণে ঢাকার সাথে আমেরিকার লেনদেন অলরেডি প্রায় শেষ হয়ে গেছে। 2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে যখন নতুন সরকার গঠিত হলো, ওয়াশিংটন কালক্ষেপণ না করেই ঢাকার কাছ থেকে তাদের সব কৌশলগত ও বাণিজ্যিক সুবিধা আদায় করে নিয়েছে। গত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য ও কৌশলগত চুক্তি ART স্বাক্ষরিত হয়েছে এবং আমেরিকার দীর্ঘদিনের সামরিক আবদার আকসা বা লজিস্টিক সাপোর্ট চুক্তির একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ঢাকা। ফলে কট্টর চীন বিরোধী মার্কো রুবিও এই মুহূর্তে ঢাকাকে আলাদা করে তুষ্ট করার কোনো ডিপ্লোম্যাটিক প্রয়োজন দেখছেন না, বরং তার পুরো মনোযোগ এখন ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর দিকে। তাহলে আসামে কি এমন ঘটলো যে ট্রাম্পের পরম বন্ধু এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরকে প্রথা ভেঙে গুয়াহাটিতে ছুটে যেতে হলো? এর পিছনে রয়েছে বৈশ্বিক রাজনীতির অন্যতম মাস্টার স্ট্রোক, যাকে বলা হচ্ছে সিলিকন ডিপ্লোম্যাসি। আসামের জাগিরোডে টাটা গ্রুপের নেতৃত্বে ভারতের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর বা চিপ অ্যাসেম্বলি প্ল্যান্ট তৈরি হচ্ছে। বর্তমান প্রযুক্তির বিশ্বে এই সেমিকন্ডাক্টর চিপ হলো নতুন খনিজ তেল, আর এই খাতে আমেরিকার রয়েছে $1 বিলিয়ন বাণিজ্যিক ও প্রযুক্তিগত বিনিয়োগের প্রস্তাব। কিন্তু এর একটা ভূ রাজনৈতিক দিকও আছে। আসামের ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। এর এক পাশে চীন সীমান্ত, অন্য পাশে বাংলাদেশ ও মিয়ানমার। হিমন্ত বিশ্ব শর্মা শুধু আসামের মুখ্যমন্ত্রী নন, তিনি উত্তর পূর্ব ভারতের বিজেপির প্রধান চাবিকাঠি। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে চীনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই সেমিকন্ডাক্টর হাবে নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তর পূর্ব ভারতের করিডোরগুলোতে মার্কিন নজরদারি বাড়াতে হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন শক্তিশালী আঞ্চলিক নেতার সাথে সরাসরি সংযোগ রাখা কতটা জরুরি। তাহলে প্রশ্ন উঠতে পারে, রুবিও কেন এখন কলকাতায় আসছেন? মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রায় $20 বিলিয়ন বিনিয়োগের কথা চলছে, তার একটি বড় অংশ এই নতুন পশ্চিমবঙ্গে আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কো রুবিওর এই সফরের অন্যতম মূল লক্ষ্য হলো বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং চীনের প্রভাব ঠেকানো। কোয়াডের সদস্য দেশগুলো ঠিক তাই চায়। মার্কো রুবিও মার্কিন রাজনীতিতে একজন চরম চীন বিরোধী হিসেবে পরিচিত। আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল লক্ষ্যই হলো এই অঞ্চলে চীনের একচেটিয়া প্রভাব রুখে দেওয়া।
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে যে অস্থিরতা কিংবা বঙ্গোপসাগরে চীনের যে নৌ তৎপরতা তা ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গকে সরাসরি স্পর্শ করে। মার্কিন রণতরী বা সামরিক কৌশল যদি এই অঞ্চলে কাজ করতে হয়, তবে ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর লজিস্টিক সাপোর্ট এবং পলিটিক্যাল স্থিতিশীলতা আমেরিকার জন্য সবচেয়ে বড় কনসার্ন বা উদ্বেগের কারণ। আমেরিকার লক্ষ্য হলো বাংলাদেশকে এককভাবে প্রভাবিত করার চেয়ে ভারতের এই সীমান্ত রাজ্যগুলোকে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক বলয়ে বেঁধে ফেললে চীনের উপর চাপ সৃষ্টি করা অনেক বেশি সহজ হবে। কারণ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমল থেকে শুরু হওয়া দর কষাকষির পর বর্তমান সরকার আমলে মার্কিন প্রশাসন এরই মধ্যে বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আকসা চুক্তিটি সই হওয়ার পথেই রয়েছে। এটি সই হলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমানগুলো সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম এবং মাতারবাড়ির মতো স্ট্র্যাটেজিক সমুদ্র বন্দর ও বিমান বন্দরগুলো ব্যবহার করার আইনি অধিকার পেয়ে যাবে। রক্ষণাবেক্ষণ, রিফুয়েলিং এবং লজিস্টিক সাপোর্টের নাম করে মার্কিন যুদ্ধ জাহাজগুলো তখন নিয়মিত অবস্থান করবে বঙ্গোপসাগরে। শুধু তাই নয়, এর পাশাপাশি জেসমিয়া চুক্তিটি স্বাক্ষরিত হলে এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন ও ঢাকা সরাসরি ক্লাসিফাইড সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে পারবে, যার ফলে পুরো বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের প্রধান সামুদ্রিক রুটগুলোর উপর মার্কিন সার্ভেলেন্স বা নজরদারি ব্যবস্থা বহুগুণ বেড়ে যাবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর ট্রাম্প যে চিঠি দিয়েছিলেন সেখানেও এই সামরিক চুক্তির কথা বলা ছিল। যদিও আকসা এবং জেসমিয়া চুক্তি দুটি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে, কিন্তু বেশ কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার সেটি না করে দিয়েছিল। উল্টো শেখ হাসিনা বারবার অভিযোগ করেছিলেন আমেরিকা বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চায় এবং তিনি তাতে রাজি না হওয়াতেই নাকি তাকে ক্ষমতা থেকে ছাড়তে হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকার সাথে সম্পর্ককে অলরেডি একটি সুনির্দিষ্ট চুক্তির ফ্রেমে বেঁধে ফেলেছে, কিন্তু চীনকে ঠেকাতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যা করতে চায় সেটি শতভাগ সফল করতে হলে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোকে তাদের ভীষণ দরকার। আর এই সব রাজ্যেই এখন ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। ট্রাম্পের বর্তমান পররাষ্ট্র দপ্তর এখন মনোযোগ দিচ্ছে ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর দিকে, যেখানে একদিকে রয়েছে বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর বাণিজ্য আর অন্যদিকে রয়েছে চীনকে চারদিক থেকে ঘিরে ফেলার ভূ রাজনৈতিক ছক। ফলে মার্কো রুবিওর এই সম্ভাব্য কলকাতা সফর এবং আসামে মার্কিন দূতের উপস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমেরিকার এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এই নতুন মেরুকরণে বাংলাদেশ এবং ভারতের এই সীমান্ত রাজ্যগুলোর ভবিষ্যৎ সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে তার চেয়ে বড় কথা, ভারত এখন বাংলাদেশ ইস্যুতে মার্কিনীদের কি শর্ত বা রিকোয়েস্ট জুড়ে দেয় সেটি হয়ে উঠবে বাংলাদেশের জন্য ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে আওয়ামী লীগের বিপরীতে বিএনপির রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে কত ধরনের অন্যায় আর মিথ্যাচারের যে আশ্রয় নেওয়া হয়েছে তার শেষ নেই। উদাহরণ হিসাবে 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করা নিয়ে তার দলের এবং সমর্থকদের ভেতরেই বহু আলোচনা হয়েছে। যে দিনটিতে বাংলাদেশের স্থপতি এবং অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্দয় এবং নিষ্ঠুরভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই দিনটিকে জন্মদিন উদযাপনের জন্য বেছে নেওয়ার মতো এবং বিরাট বড় কেক কাটার মতো নির্মমতার উদাহরণ কোন দেশের রাজনীতিতে আপনি পাবেন না। আজকে কেন এসব প্রসঙ্গ তুলছি? কারণ আবারও বিএনপির রাজনীতিতে তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিরাট আলোচনা শুরু হয়েছে। যেহেতু আওয়ামী লীগের যিনি হাল ধরবেন হয়তো ভবিষ্যতে, পুতুল কিংবা জয়, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে খুবই নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, সেহেতু তারেক রহমানকে ঢাবিয়ান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ নির্বাচনী হলফনামায় তারেক রহমান নিজেকে এইচএসসি পাস ঘোষণা দিয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কি পড়েননি সেটাই আলোচনা সমালোচনার মূল বিষয় হিসেবে লক্ষ্য করা যাচ্ছে। এখন সে আগুনে আবার ঘি ঢেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাটপার শিক্ষক হিসেবে তুমুল খ্যাতি লাভকারী আসিফ নজরুল। আপাদমস্তক দুর্নীতি আর মিথ্যাচারের ডিপো এই আসিফ নজরুল যখন সাক্ষ্য দিয়েছেন তারেক রহমানের পক্ষে, তখন বিষয়টি নিয়ে কিছু কথা তো বলতেই হবে, তাই না? সবচেয়ে বড় কথা হলো, বিএনপিকে কেন রাজনীতির জন্য জন্ম থেকেই নানা মিথ্যাচারের
আশ্রয় নিতে হয় বলুন তো? উইকিপিডিয়া বলছে তারেক রহমান বিএএফ শাহীন কলেজ ঢাকায় শিক্ষা জীবন শুরু করেন এবং তারপর ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেন। পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক শেষ করেন। তারপর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথমে ভর্তি হন, পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন, কিন্তু স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াকালীন তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি ঘটিয়ে বস্ত্রশিল্প এবং নৌ যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। খুব পরিষ্কার, তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে যে আলোচনা তৈরি হয়েছে, বিভিন্ন প্রকাশ্য তথ্য, সংবাদ প্রতিবেদন এবং রাজনৈতিক প্রোফাইল অনুযায়ী জানা যায় তিনি ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। একাধিক সূত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রথমে আইন বিভাগে ভর্তি হন, পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থানান্তরিত হন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেননি, দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায় ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হন। ফলে তার সর্বোচ্চ সম্পন্ন শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক, ইন্টারমিডিয়েট বা এইচএসসি উল্লেখ করা হয়, যা নির্বাচনী হলফনামার তথ্যের সাথেও সামঞ্জস্যপূর্ণ। এই কারণে তিনি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন না, এটা যারা বলছেন তথ্যগতভাবে তাদের এই বক্তব্য দুর্বল। বরং বাস্তবতা হলো তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু ডিগ্রি সম্পন্ন করেননি। অর্থাৎ একই সঙ্গে দুটি তথ্য সত্য হতে পারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আবার তার সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। সাম্প্রতিক বিতর্কের একটি বড় কারণ হলো তাকে কখনো আইন বিভাগের ছাত্র, আবার কখনো আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী ধারণা করতে পারি আমরা, তিনি প্রথমে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, পরে আন্তর্জাতিক বিভাগে স্থানান্তরিত হয়েছিলেন। সবই তো ক্ষমতার ফলে সবই সম্ভব। ফলে এই দুই দাবির মধ্যে পুরোপুরি সাংঘর্ষিক অবস্থান আসলে নেই। এ প্রসঙ্গে আসিফ নজরুলের বক্তব্য রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছে। তিনি দাবি করেছেন যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিলেন। যদিও রাজনৈতিক বিরোধীরা তার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন, তবুও বিভিন্ন প্রকাশ্য সূত্রে তারেক রহমানের আইন বিভাগে ভর্তির তথ্য আমরা পাই। তবে তিনি কতদিন সেখানে অধ্যয়ন করেছেন, কোনো পরীক্ষা দিয়েছেন কিনা, কিংবা আনুষ্ঠানিকভাবে বিভাগ পরিবর্তনের নথি কি ছিল, এসব বিষয়ে এখনো বিস্তারিত সরকারি নথি জনসমক্ষে আসেনি। এছাড়া তার জন্মসাল নিয়েও বিভিন্ন সূত্রে অসঙ্গতি দেখা যায়। কোথাও 1965, কোথাও আবার 1968 সাল উল্লেখ করা হয়েছে। একইভাবে শিশু মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও রাজনৈতিক বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে মুক্তিযুদ্ধের সময় তিনি এবং তার মা, ছোট ভাই সহ সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থান করছিলেন। ফলে তাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপন করা ইতিহাসের অতিরঞ্জিত রাজনৈতিক ব্যবহার হতে পারে। তবে এই বিষয়ে রাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি তালিকায় তার নাম পাওয়া যায় না। সব মিলিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য এবং তথ্যভিত্তিক অবস্থান হলো তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তিনি স্নাতক সম্পন্ন করেননি, ফলে তার সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা এখন এইচএসসি হিসেবেই বিবেচিত হবে। রাজনৈতিক বিতর্ক দূর করতে হলে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো স্পষ্ট এবং নথি ভিত্তিক তথ্য প্রকাশ করা প্রয়োজন। কিন্তু এখানে তো শেষ নয়। তারেক রহমানের শিক্ষা জীবন নিয়ে নানা বিতর্ক বহু পুরনো। মেজর জিয়া ক্ষমতায় থাকাকালীন পুত্র তারেক জিয়াকে ক্ষমতার দাপটে ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে 3rd গ্রেডে ভর্তি করে দেন বলেও বহু পুরনো অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে স্কুলে মারামারি, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার, পড়াশোনায় অনিয়মিত হওয়া এবং ফেল করার মতো অভিযোগে তিনি স্কুল কর্তৃপক্ষের ব্ল্যাক লিস্টে পড়েন বলেও নানা মহলে আলোচনা রয়েছে। এমনকি স্কুলের অ্যালুমনাই তালিকায় তার নাম না থাকার বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যদিও এসব অভিযোগের পূর্ণাঙ্গ দলিল জনসমক্ষে নেই, কিন্তু প্রশ্নগুলো বারবার ফিরে আসছে, কারণ বিএনপি নিজেই তার নেতার শিক্ষাগত পরিচয় নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দিতে গিয়ে নতুন নতুন বিতর্ক তৈরি করছে। যেমন একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে বিএনপির সবচেয়ে বড় সমস্যা তারেক রহমান নিজেই। তিনি ইন্টারমিডিয়েট পাস, গ্রাজুয়েট নন। উইকিপিডিয়াতে গিয়ে দেখুন, ইউনিভার্সিটিতে ভর্তি হবার খবর আছে, ডিগ্রির খবর নেই। গত 17 বছর তিনি লন্ডনের মতো শহরে থেকেও আন্তর্জাতিক পরিসরে নিজের কোনো রাজনৈতিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থান তৈরি করতে পারেননি। কিভাবে তিনি লন্ডনে দীর্ঘ সময় বিলাসবহুল জীবনযাপন করেছেন সেটিও কখনো পরিষ্কার হয়নি বা করেননি। তিনি কোনো চাকরি করেছেন, ব্যবসা করেছেন, নাকি অন্য কোনো উৎস থেকে অর্থ এসেছে, এসব প্রশ্নেরও কোনো সন্তোষজনক ব্যাখ্যা বিএনপি দেয়নি। রাজনৈতিক প্রতিপক্ষরা
এখানেই প্রশ্ন তোলে যে একজন মানুষ যার নিজের জীবনে দৃশ্যমান কোনো পেশাগত বা একাডেমিক অর্জন নেই, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন? তার তো অভিজ্ঞতা থাকতে হবে, কোনো জায়গায় কাজের অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা কিছুই তো তার নেই সেই অর্থে। বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মিথ্যাচারের সংস্কৃতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। একটি তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের ধোঁয়াশা তৈরি করে যে অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসেছিল, তারেক রহমানের সরকার মূলত সেই ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ। এই সরকার এবং তাদের মদতপুষ্ট জুলাই সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রকে খাদের কিনারায় নিয়ে গেছে। আর এই নৈরাজ্যের মূল কারিগর হলো যুদ্ধাপরাধী দল জামায়াত ইসলামী এবং তাদের সশস্ত্র এবং উগ্রবাদী অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির, সঙ্গে এনসিপি। ইসলামী ছাত্র শিবির যেভাবে রক্ত কেটে ভয়াল সন্ত্রাস কায়েম করে, বিএনপি ঠিক তেমনি ভাবে সত্যকে কেটে কুটে মিথ্যাচারের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। তারেক রহমান গত 17 বছর লন্ডনের মতো একটি বিশ্বমানের শহরে থেকেও আন্তর্জাতিক মিডিয়ায় দেশের পক্ষে বা নিজের সপক্ষে একটা কথাও বলতে পারেননি। তার পাশে অক্সফোর্ড বা কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকা সত্ত্বেও তিনি কোনো বুদ্ধিবৃত্তিক ইমেজ তৈরি করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তিনি গত 17 বছর সেখানে কিভাবে আয় রোজগার করে চলেছেন তার কোনো ব্যাখ্যা নেই। তিনি কি কোনো চাকরি করেছেন, ব্যবসা করেছেন, নাকি স্রেফ শরণার্থী ছিলেন? তিনি জীবনে কোনোদিন কোনো প্রফেশনাল কাজ করেননি। 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে যখন তিনি 25 বছরের টকবগে যুবক, তখন তার মা রাজপথে লড়লেও তিনি ঘর থেকে এক পাও বাইরে বের হননি। রাজনীতিতে তিনি মাথা ঘামানো শুরু করেন 2001 সালে, যখন বিএনপি ক্ষমতায় আসে, কেবল ক্ষমতার জোরে আর মায়ের পরিচয়। যাদের নিজেদের জীবনের বিন্দুমাত্র অর্জন নেই, তারা যখন একটি রাষ্ট্রের নীতি নির্ধারক হওয়ার খোয়াব দেখে, তখন তার চারপাশে সেই মানের চাটুকাররা জড়ো হবেই। সেটাই হয়েছে। এবং জয় পুতুলের বিপরীতে তারেক রহমানেরও শিক্ষাগত যোগ্যতা আছে, সেটা প্রমাণ করার জন্য তারেক রহমানকে ঢাবিয়ান বলে প্রমাণ করার চেষ্টা হচ্ছে। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কি পড়েননি সেটা আলোচনার চেয়ে তাকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে প্রমাণ করার চেষ্টা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে সে প্রশ্নটা জরুরি। সবচেয়ে বড় কথা হলো, তারেক রহমান তো নিজেই তার নির্বাচনী হলফনামায় স্বীকার করেছেন তিনি ইন্টারমিডিয়েট পাস। তারপর আবার কেন তার আসিফ নজরুলের সার্টিফিকেট দরকার হচ্ছে? যে আসিফ নজরুল তো তারেক রহমানকে 21শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড হিসেবে প্রকাশ্যে টেলিভিশন প্রোগ্রামে উল্লেখ করেছিলেন। আবার সেই আসিফ নজরুল নিজেই আইন উপদেষ্টা হয়ে তারেক রহমানকে সেই মামলা থেকে অব্যাহতিও দিয়েছেন। কোনটা বিশ্বাস করবেন বলুন তো? বাংলাদেশে 26 লাখ ভারতীয় কাজ করছে সেটা? তারেক রহমান 21শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড সেটা? নাকি তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বলে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা? এসব প্রশ্ন এই কারণেই তোলা যে কারো শিক্ষাগত যোগ্যতার চেয়ে তার রাষ্ট্র পরিচালনার দক্ষতাই তার ভবিষ্যৎ যোগ্যতা নির্ধারণ করে দেবে। একথা বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পাওয়া রাজনীতিবিদরা প্রমাণ করেছেন বারবার। তারেক রহমান সুযোগ পেয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার। বুঝলাম তিনি সেটা করতে পারেননি, কিন্তু তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন। সেখানে তিনি চাইলেই লেখাপড়াটা চালাতে পারতেন। টাকা পয়সার তো অভাব ছিল না। গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী বারবার বলতেন যে তারেক রহমানের উচিত ইংল্যান্ডে লেখাপড়া করে ডিগ্রিটা নেওয়া। তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনে কোনো কিছু না করেই অত্যন্ত দামি একটি এলাকায় পরিবার নিয়ে বসবাস করেছেন। প্রশ্ন ওঠেনি তিনি এত দীর্ঘ সময় কিভাবে চললেন, এতটা শান শৌকতের সঙ্গে চললেন। কিন্তু অনেকেই বলে থাকেন যে তিনি পড়ালেখার চেষ্টা করেছিলেন বটে, তবে তাকে প্রমাণ করতে হতো যে তিনি ঢাকা থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন। না হলে তাকে এখানে অন্তত জিসিএসসি বা ম্যাট্রিক বা এ লেভেল বা ইন্টারমিডিয়েটের সমমানের পরীক্ষা পাশের সার্টিফিকেট দেখাতে হতো কোনো বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য। সেটা সম্ভব হয়নি বলেই তিনি ইংল্যান্ডে লেখাপড়া করতে পারেননি। আবারও বলছি, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার দরকার হতো না আজকে, যদি না তিনি এবং তার দল থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রমাণে এত কসরত করতে দেখা না যেত। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা যেভাবেই হোক, এটা বাস্তবতা। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বিএনপিকে কেন বারবার মিথ্যাচারের আশ্রয় নিতে হয় তাদের নেতাদের, কখনো জন্ম তারিখ, কখনো শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য বলুন তো? রাজনীতিতে কেন এই সামান্য সততাটুকু এই দলটি দেখাতে পারে না, সে প্রশ্নটি রেখেই আজ শেষ করছি।